নমস্কার বন্ধুরা, আশা করি সবাই সুস্থ ও ভালো আছেন। আজ পড়ছি ফাল্গুনী মুখোপাধ্যায়ের লেখা মীরার বধূয়া। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে দেবেন। সাধারণ মানুষ এই জগৎটা ভর্তি হলেও অসাধারণ মানুষ যে থাকতে পারে না তা নয়। এরকম মানুষ আছে যার সঙ্গে অপর মানুষের মিল হয় না। চিনু ঠিক এই রকম মানুষ। ওর ভালো নাম চিন্ময়। স্কুলে পড়ার সময়ই তার অসাধারণত্ব প্রকাশ পেয়েছিল। পড়াশুনোতে নয়, পড়ার ব্যাপারে কোনো কালেই ভালো ছিল না চিনু, কিন্তু আরও নানা ব্যাপারে তাকে গ্রামে বিখ্যাত করে তুলেছিল। যথা যাত্রা দলে অভিনয়, গ্রামরক্ষী দলে নেতৃত্ব, না খেয়ে পরোপকারের প্রবৃত্তি এবং পাড়ায় 5 জনের বিরক্তির সত্ত্বেও বহু রাত্রি পর্যন্ত চিৎকার করে গান করা। গান সে কোনোদিন শিখতে পারল না, কিন্তু তাতে কি যায় আসে? গলা যেমন হোক চেঁচাতে পারে, আর সে ধ্বনি শুনলে মনে হবে হ্যাঁ একটা পুরুষ। যাত্রা দলে তাই বীরত্বের পাঠ ছাড়া ও নিত না। কৃষ্ণ সাজতে ইচ্ছে নেই ওর। অর্জুন হতে আপত্তি করেনি, ভীম হলে আরও আনন্দ, কিন্তু সব নাটকে ভীম থাকে না, অর্জুনও না, সুতরাং অসুরের পাঠ নিতে হতো। এইরকম এক অসুরের খুব ভালো অভিনয় করার জন্যে ওর নাম চিন্ময় না হয়ে হলো অসুর এবং চীনাসুর। সেই অবধি নামটা চিনু, পরে চিনে এবং চিনে বাদামে দাঁড়িয়েছিল। কিন্তু সেই চিনে বাদাম এখন বড় হয়েছে, এমএসসি পাশ করেছে, চাকরি হয়েছে, মাইনেও পায় 6-7 টাকা, সুতরাং খাতিরও পায়। তবু একটা জায়গায় তার নিদারুণ নিস্পৃহা, বিয়ে না, ওটা করা হবে না। বিয়ে সে করবে না, কোনো কালেই না, নিশ্চয়ই নয়। উচ্চ শিক্ষা সম্পন্ন সুরুচিবান কোনো লোক যে উৎকট পণ করতে পারে তা ভাবা যায় না। বিয়ে অনেকেই করে না, কিন্তু বিয়ে না করার পেছনে কোনো কারণ থাকে, হয় আর্থিক দৈন্য, না হয় সংসারের বিড়ম্বনা, অথবা প্রেমে ঘা খাওয়া, এই রকম কিছু। কিন্তু চিন্ময়ের ওসব কিছু নয়। সে বিয়ে করবে না তার কারণ অতি সামান্য। পৃথিবীর কোনো মেয়েকে সে তার যোগ্য মনে করেই না, সুন্দরী দেখে না। এমন কথা শুনেছে কেউ কখনো? ওর মা বাবা হয়রান হয়ে গেছেন, বন্ধু বান্ধবরা নাজেহাল এবং কন্যার পিতারা সব আশা ছেড়ে দিয়েছেন। বহু সম্বন্ধ আসার পর জবাব পেয়ে পেয়ে আর কেউ সম্বন্ধ করতে আসে না। তবু মার চেষ্টা যাতে একটি ভালো মেয়ে ঘরে আসে। এই জন্য তিনি নিজেই একটি মেয়ে দেখলেন আসানসোলে। মেয়েটি সর্বসুলক্ষণা, এক উকিলের কন্যা। সে রূপ তার কাছে অহংকার করার মতোই, কিন্তু অহংকার নেই। বিদ্যেও কম নয়, বিয়ে, কিন্তু তাকে দেখলে বোঝাই যাবে না সে বিদুষী। গৃহকর্ম প্রায় সব জানা, তবে অবস্থাপন্ন ঘরের আদরিণী কন্যা, তাই রান্নাঘরে তাকে যেতে দেওয়া হয় না। শৌখিন খাবার এবং সেলাই বুনন সবই জানে, এবং আরও বড় কোয়ালিফিকেশান, সে ভালো গাইতে পারে। মাস্টার রেখে ওর বাবা গান শিখিয়েছেন তাকে। এমন একটা মেয়ে হাতছাড়া হয়ে যাবে মার ইচ্ছে নয়। ওর বাবারও খুব ইচ্ছে মেয়েটিকে পুত্রবধূ করে আনবে, কিন্তু ছেলের পণ ধনুক ভাঙা, বিয়ে করাই হবে না। তা ভালোই কি আর মন্দই বাকি? ও জাত ঘরে এলেই অশান্তি, কিনে অশান্তি আনবার কোনো আবশ্যক নেই। ব্যাস, এক কথায় জবাব হয়ে গেল। মা কাঁদলেন, বাবা রাগ করলেন, চিনেবাদাম কিন্তু কাজে চলে গেল যথারীতি। ওর ওপরের অফিসার নিরঞ্জন চ্যাটার্জি বেশ কড়া মেজাজের লোক। কর্মীদের সময় উপস্থিতির দিকে তার লক্ষ্য খুব বেশি। চিনেবাদাম এতকাল চাকরি করছে, কোনো দিন দেরি হয়নি। আজ মার সঙ্গে তর্কাতর্কিতে একটু লেট হয়ে গেছে। নিরঞ্জনবাবু ঘড়ির দিকে তাকিয়ে বললেন, কটা বাজলো? আগে স্যার, বড্ড বিড়ম্বনায় পড়ে গেছিলাম। এরকম আর হবে না স্যার। বিড়ম্বনা? কি হয়েছে? আগে পারিবারিক দুর্ঘটনা আর কি। বলতে বলতে খাতাটায় সই করলে চিনু। তারপর বলল, আগে স্যার, আমার বিয়ে দেবার জন্য পৃথিবীর সবাই চক্রান্ত করেছে। চাকরি বাকরি আর রাখা গেল না স্যার। ওহ, এই ব্যাপার? গম্ভীর নিরঞ্জনবাবু হাসিটা চেপে প্রশ্ন করলেন, তা বিয়েটা এমন সাংঘাতিক ব্যাপার কি? যথাকালে প্রায় সকলেই তো তা করে। না স্যার, মাফ করবেন, সকলের করা উচিত নয়, মানে আমার মতো লোকের না করাই উচিত। কেন? তুমি খারাপ কি? কোথায় সম্বন্ধ করেছেন তারা? জানি না স্যার, শুনলাম আসানসোলের কোনো এক উকিলের কন্যারত্ন পাশ করা মেয়ে স্যার। আমার থেকে তার বিদ্যে বেশি। শুনে তো আমার ধরে। আর মাফ করুন স্যার, অনুমতি করেন তো কাজে যাই, মনটাকে কাজের ভিতর ডুবিয়ে রাখি। যাও, তোমার টেস্ট রিপোর্টটা আমাকে একবার দেখাবে আজ। চিনেবাদাম চলে গিয়ে যেন হাঁপ ছেড়ে বাঁচল।
ওরা অফিসার, ওদের কাছে কি কোনো রকম বাচালতা করতে আছে? কি কথায় কি করে বলে ফেলবো, সর্বনাশ হয়ে যাবে, চাকরি নিয়ে টানাটানি পড়বে। নিজের টেবিলে এসে বসলো চিন্ময়। ল্যাবরেটরির কাজ, সুতরাং নোংরা কিছু আছেই, শিশি বোতলের অ্যাসিডের আর গ্যাস স্টোভের গন্ধ। এমন কিছু দেরি তার হয়নি যার জন্য কাজের অসুবিধে হতে পারে। তথাপি অফিসারের কাছে কৈফিয়ত দিতে হলো, কোনো দিন যা হয়নি। চিনুর মন মেজাজ আরও খারাপ হয়ে গেল, কিন্তু তখন আর করবে কি, মার উপরেই রাগটা পড়ল গিয়ে। মা লোকটা কি ধরনের তা বোঝা মুশকিল, মুখে তার অন্য কোনো কথা নেই, শুধু বিয়ে কর বিয়ে কর। কেন রে বাবু, বিয়ে না করে কি আমি সমবয়সী কারো পেছনে আছি? বাবা ওকে খুব বেশি বলেন না, বলান মাকে দিয়ে। বাবা সরাসরি নিজে বললে বরং সুবিধেই হতো। চিনু সজোরে জবাব দিয়ে নিজেকে মুক্ত রাখতে পারত। মার কাছে সেটি হবার জো নেই, মা কাঁদবে আর কাঁদবে। করে কি চিনু, মায়ের কান্না চিনু এতটুকুও সহ্য করতে পারে না। তার চোখে জল দেখলে চিনুরও কান্না পায়। মা যার সঙ্গে বিয়ে ঠিক করেছে সেই মেয়েটিকে দেখলেই নাকি চিনু একেবারে কাত হয়ে যাবে, এই কথা ওরা বলে। বেশ, দেখেই আসবে চিনু এবং এসেই বলবে পছন্দ হলো না। অমন কুৎসিত মেয়েকে বিয়ে করা সম্ভব নয়, তাহলে মুখের উপর জবাব হয়ে যাবে, বিয়ে শিখেই উঠবে। আবার তারা নতুন একটা খুঁজুক, পছন্দ করুক, আমাকে বলুক, তারপর যা হয় হবে। কিন্তু অফিসার বলেছেন আজ রিপোর্ট দেখবেন, তার চেষ্টা আগে করা দরকার। নিজের কাজে মন দিল চিনু, কিন্তু কাজ কি লোকে এত সহজে করতে দেবে? ওধার থেকে বিরাজ তার বাজ খাই গলায় হেঁকে বলল, কিরে চিনে বাদাম, বিয়ে কদ্দূর? বিয়ে? কার বিয়ে? কোথায় বিয়ে? কার সঙ্গে বিয়ে? আহা ন্যাকা, কিছু যেন জানেন না। বলি তোর বিয়ে, তোর সঙ্গে তোর, আর তোর সঙ্গে তার। সেই তার কোথায়? কে সে? বিরাজবউ। শরৎবাবুর বইয়ের নাম ধরে ওরা ওকে বিরাজবউ বলে। বিরাজ এতেই বেশ জব্দ হয়, কিন্তু আজ জব্দ না হয়ে বলল, শুনেছি কোথায়, কেমন, কি করে, কি পড়ে, জানার যা কিছু সব জানা হয়ে গেছে। বলিস কি রে, আমি কিছু জানলাম না আর তুই সব জেনে ফেললি এর মধ্যে? হ্যাঁ, আমার বৌদি তোর মার কাছে গিয়ে সব শুনে এসেছে। তোর মা নাকি বলেছে তুই যদি এ বিয়ে না করিস তো তোর মা আত্মহত্যা করবে। যা, মার অত দায় পড়েনি, আমার মা আর যাই হোক অত আহাম্মক মেয়ে নয়। কিন্তু এমন সুন্দরী গুণবতী মেয়েকে বিয়েই বা তুই করবি না কেন বলতো? পরে বলবো বলে চিনু নিজের কাজে মন দিল। কারণ দেখা গেল অফিসার নিরঞ্জনবাবু এই দিকেই আসছেন। কথাগুলো শুনে ফেলেছেন নাকি নিরঞ্জনবাবু? না তো, কাজের মধ্যেই চিন্তা করছিল চিন্ময়। অফিসার লোক, কাজের কথা ছাড়া বাড়ির কথা, বিয়ের কথা নিশ্চয়ই পছন্দ করবেন না। ওর মনে হয়তো একটা ব্যাপার, খারাপ ধারণা, ব্যাড ইমপ্রেশন হতে পারে। চাকরির জীবন এটা খুব খারাপ। চাকরি যখন করবে চিনু, তখন সেটা খুব ভালো করেই করতে হবে। একদিন চিন্ময় অমনি পদস্থ অফিসার হবে, 2500 টাকা মাইনে, মোটর গাড়ি। আর না, আর ভেবে কাজ নেই। কারণ ওরকম অফিসার হতে হলে বিলেত ঘুরে আসা দরকার। চিনুর বাবার অত পয়সা নেই যে তাকে বিলেত ঘুরিয়ে আনবে, কিন্তু হবু শ্বশুরের তো থাকতে পারে। কিন্তু শ্বশুরের পয়সাতেই রাম বলো, ছি। কই রিপোর্ট দেখি। অফিসার নিরঞ্জনবাবু গম্ভীর মুখে এসে দাঁড়ালেন। চিনু সবিনয়ে বলল, মিনিট 10 দেরি হবে স্যার, মাফ করবেন। বেশ, তৈরি হলে আমার অফিসে এসো ওটা নিয়ে। যে আজ্ঞে। নিরঞ্জনবাবু চলে গেলেন। যাবার সময় বিরাজের দিকে একবার তাকিয়ে গেলেন। বিরাজ দেখলো, ওকে কিছুই বললেন না নিরঞ্জনবাবু। বিরাজ বন্ধু চিন্ময়ের, কাছাকাছি বাড়ি, এবং চিন্ময়ের বাপ মার সঙ্গেও আলাপ আছে ওর। তাছাড়া বিরাজের বৌদি প্রায়ই যান চিন্ময়ের মায়ের সাথে দেখা করতে। উদ্দেশ্য অন্য কিছু নয়, চিনুর সঙ্গে তার বোন রিনার বিয়ের চেষ্টায় যায়। কিন্তু চিনু বিয়েই করবে না, অতএব তিনি ঠিক করেছেন বিরাজের সঙ্গেই রিনার বিয়েটা দিয়ে ফেলবেন। কোথায় আর খুঁজতে যাবেন তার বুড়ো বাবা? তবু চিনুকে ভগ্নিপতি করবার খুব ইচ্ছে তার এখনও আছে, তাই যান মাঝে মাঝে। রিনা মেয়েটিও মন্দ নয়, চিনু তাকে দেখেছে, কিন্তু বিয়েই যখন করবে না, দেখা না দেখা সমান। রিপোর্টখানা প্রস্তুত করে চিনু অফিসারের কামরায় এলো। নিরঞ্জনবাবু ব্যস্ত ছিলেন, তাই অপেক্ষা করতে হলো চিন্ময়কে। হাতের কাজ শেষ করে নিরঞ্জনবাবু বললেন, দেখি এ কি প্রথম লাইনেই ভুল? ওহো, ছি ছি ছি। চিনু নিজেই যেন আটকে উঠল, বলল, মনের অবস্থা মোটেই ভালো নাই স্যার, বড়ই লজ্জার বিষয়। না স্যার, আমার দ্বারা চাকরি করা চলবে না। এরকম ভুল তো হয় না তোমার? ওই যে স্যার বিয়ের ষড়যন্ত্র, ওতেই গোল্লায় দিল আমাকে, আমার সব অধ্যবসায় ব্যর্থ করে দিলেন। এত চিন্তার কি দরকার? বয়স যখন হয়েছে বিয়েটা করে ফেললেই তো হয়। আজ্ঞে স্যার, আপনিও?
আমিও চক্রান্ত করছি, তাই না? বলে হাসলেন বজ্রগম্ভীর নিরঞ্জনবাবুও। না স্যার, তা বলছি না। বিয়ে মানেই একটা মেয়েকে আনা, তারপর তার বায়নাক্কা, তার শাড়ি, গাড়ি, বাড়ি, তার টয়লেট সেন্ট, ট্যালকম, তার অনুরাগ, বিরাগ, অত ঝামেলা আমার পোষাবে না স্যার। তার থেকে চাকরিটাই ভালো করে করতে চাই, আর কিছুটা উন্নতি হোক, তারপর দেখা যাবে। কিন্তু কার জন্য চাকরি করবে? জীবনের স্থিতিটা কোথায়? কোথায় আশ্রয়? সে কি স্যার, বিয়ে না করলে আশ্রয় নেই? না, সংসারের বিয়ে করা একান্ত দরকার, আর বিয়ে করলেই জীবনের উন্নতির জন্য মানুষ সত্যিকার চেষ্টা করতে পারে, প্রেরণাও পায় নানা পথে। আপনি কথা বলছেন স্যার? বলছি আমার জীবনের অভিজ্ঞতা থেকে। বিয়ের পর আমি বিলেত যাই, তারপর এখানে ফিরে অফিসার হয়েছি। তার আগে আমি ছিলাম 180 টাকার মাইনের অ্যাসিস্ট্যান্ট। বুঝতে পারছো মানুষের জীবনে বিয়ে করাটা কতখানি দরকার। আপনার হয়তো হয়েছে স্যার, আমারও সব হবে না। দিন স্যার, রিপোর্টখানা আবার ঠিক করে আনিগে, আর যাতে ভুল না হয় দেখতে হবে স্যার। আধ ঘন্টা পরে আসছি। আচ্ছা বলে নিরঞ্জনবাবু রিপোর্টখানা ফিরিয়ে দিলেন। বললেন, কথাটা ভেবে দেখো কিন্তু। আচ্ছা স্যার। চিন্ময় চলে যাচ্ছে দেখলেন নিরঞ্জনবাবু। অতি সুন্দর ছেলে, চেহারা, স্বাস্থ্য, বুদ্ধি এবং লেখাপড়া কোনোটাই কম নয়। এ ছেলে বিয়ে না করলে সমাজের ক্ষতি হবে, কিন্তু ওকে তো জোর করে কিছু করানো যাবে না। নিরঞ্জনবাবু ভাবতে লাগলেন। কিছুক্ষণ চিন্তা করে নিজের মনেই হেসে উঠলেন তিনি। আচ্ছা বলে হাতের কলমটা রেখে সিগারেট ধরালেন। তারপর বেরিয়ে গেলেন ফ্যাক্টরি পরিদর্শন করতে। বিরাট কারখানা, বহু লোক কাজ করছে। এদেশে ওই শিল্প নতুন কয়েকজন বিদেশি বিশেষজ্ঞ আনা হয়েছে মোটা মাইনে দিয়ে, তারাই ব্যবসাটা চালান। নিরঞ্জনবাবু বিদেশে শিক্ষা লাভ করছেন, তাই এখানে তার খাতির খুবই। একটা বড় সেকশনের তিনি ইনচার্জ। এখানকার সব কর্মীই তাকে শ্রদ্ধার চোখে দেখে। ফ্যাক্টরির কাছেই সাহেবদের কোয়ার্টার বাংলো। নিরঞ্জনবাবু ওরই একটা বাংলোতে সস্ত্রীক সকন্যা বাস করেন। কন্যাটি মাত্র 3 বছরের, দেখতে চমৎকার, ফুটফুটে, যে কোনো লোক তাকে দেখলেই আদর করবে। নিরঞ্জনবাবুও বাংলোর দিকেই গেলেন হয়তো মেয়েটাকে একবার দেখে আসতে। উমানাথ বাবুর 3 ছেলে, 1 মেয়ে। একটি মাত্র মেয়ে, তাই অতি যত্নে তাকে মানুষ করা হয়েছে। কারণ উমানাথ বাবু সম্পন্ন ব্যক্তি এবং শৌখিনও তাকে বলা যায়, অর্থাৎ যুগের হাওয়াকে তিনি মেনে চলেন। কোনো রকম গোড়ামি তার সংসারে নাই। বড় ছেলেকে জার্মান পাঠিয়ে শিক্ষিত করে এনেছেন, মেজোকে আমেরিকায় পাঠিয়েছেন কৃষিবিদ্যা শিখতে, ছোট এমবি ডাক্তার হয়েছে, বিলেতে যাবে শিগগির। বাকি শুধু মেয়েটি, কিন্তু তাকে খুব ভালোভাবে মানুষ করেছেন উমানাথ বাবু। বিএ পাশ করেছে সে, এমএ পড়বে, কিন্তু আর তাকে পড়াবার ইচ্ছে নেই উমানাথ বাবুর, কারণ তার বয়স হয়েছে। মেয়েটির বিয়ে দিয়ে তাকে সুখী এবং সংসারী দেখে তিনি বানপ্রস্থ অর্থাৎ রিটায়ার হতে চান। এই জন্য পাত্রে খোঁজ খবর করছেন। যোগ্য পাত্রে যে মিলছে না তা নয়, কিন্তু ঘর এবং দূরত্বের দিকেও তার দৃষ্টি। বহু দূরে তিনি ওই একমাত্র কন্যাটিকে নির্বাসিত করতে চান না, পাড়াগাঁয়েও দিতে চান না। শহর কলকাতা বা কোনো মফস্বল শহর হলেই ভালো হয়, অন্তত কলকাতার কাছে কোথাও। তাছাড়া শ্বশুর, শাশুড়ি, ননদ, দেবর ইত্যাদির দিকেও নজর রাখছেন। মানে বহু বিচিত্র রকম বায়না তার আছে মেয়ের বিবাহ ব্যাপারে। সম্বন্ধও এলো বহু, পাত্রও অযোগ্য নয় কোনোটাই, কিন্তু উমানাথ বাবুর অর্ডার মতো একটাও নয়। সুতরাং সব বাতিল করে দিয়ে ঘটককে নিজে যেমনটি চান তেমনটি বলে দিলেন। বিরস বদনে ঘটক আবার খোঁজ খবরে ব্যাপৃত হলো। প্রথম ছেলেটি বড় চাকরি করে, মাইনেও খুব বেশি পায়। সেই বিশেষভাবে বোনকে যোগ্য পাত্রে দানের কথা বলে, অর্থাৎ ছেলে মনের মতো না পেলে ওরা বিয়ে দেবেন না। কত জায়গায় খোঁজ করেও যখন ঠিকমতো মিলল না, তখনই খবর পেলেন ছেলে একটি আছে, তবে কিছুটা একরোখা জেদি। কিন্তু যদি কোনো রকমে রাজি করানো যায় অতি সুন্দর হবে, কিন্তু রাজি করানো গেল না। নিতান্ত নিরুপায় হয়ে সব আশা ছেড়ে দিয়েছেন উমানাথ বাবুরা। কিন্তু আজই বিকেলে বড় ছেলের পত্র এলো, আপনি অবিলম্বে বোনটিকে নিয়ে এখানে চলে আসুন। পিতামাতা ভাবলেন নিশ্চয়ই যোগ্য কোনো ছেলের সন্ধান পেয়েছেন, তাই একথা লিখেছেন। অতএব কাল বিলম্ব না করে তিনি সকন্যা রওনা হয়ে গেলেন পুত্রের কাছে। পৌঁছে খবরও জানালেন একটি ছেলের সন্ধান পাওয়া গেছে। ও তো জানাই ছিল, পিতা ঠাকুর কিন্তু করতে লাগলেন। না, সব জানাই শেষ জানা নয় বাবা, কে জানে কোথায় কার ভবিতব্য আছে। হ্যাঁ, সে তো ঠিক কথাই, অদিষ্ট মানতে হবে, বলে বাবা।
আর কিছু বললেন না। জ্যেষ্ঠা পুত্রবধূ এখানেই থাকে, অতএব তার সেবা যত্নের কোনো ত্রুটি হবে না। এসেছেন যখন 2-4 দিন থেকেই যাবেন। সহজে তো আর বাড়ি থেকে বেরোনো হয় না। অতএব ছেলের বাংলোর একটা ভালো কামরায় থাকবার ব্যবস্থা দেখে খুশিই হলেন তিনি। ছেলে বলল, দিন 5-7 হয়তো থাকতে হবে এখানে। থাকলে কি আর এমন ক্ষতি হবে বাবা? না, কিচ্ছু না বলে একটু চিন্তা করে বললেন, এখানে যদি না হয় তো অন্যত্র চেষ্টাও তো করতে হবে। বিয়েটা এখানেই লাগাতে পারবো বলে আমার মনে হচ্ছে বলে ছেলে হাসল। বাবা এবার নাতনিকে নিয়ে স্বচ্ছন্দে বেড়াতে গেলেন। বড় ছেলে বুদ্ধিমান, সে নিশ্চয়ই কিছু একটা ঠিক করেছে ভেবে যথেষ্ট নিশ্চিন্ত হয়েছেন তিনি। মেয়ের বিয়েটা দিতে পারলেই তিনি প্রব্রজ্জা নেবেন ঠিক করাই আছে। কিন্তু নাতনিটা বড্ড বেশিই সুন্দর। সে তো ঘণ্টাখানেকের মধ্যেই দাদুকে বেঁধে ফেলেছে। দেখা গেল কিছুতেই সে তার দাদুর কোল ছাড়া হতে চাইছে না। হাত নেড়ে পা নেড়ে হেলে দুলে কত কথাই দাদুর সঙ্গে তার চলতে লাগলো। দাদুও তার যেন সব কথাই বুঝে ফেলেছে। নাতনিটি তাকে যেন বোঝাতে চাইছে, এতদিন কেন তুমি আসোনি? আরও আগে এলে আরও আগে সে তার পিসির বিয়েটা দিয়ে ফেলতে পারত। এইসব আরও কত কথা শুনিয়ে দিতে লাগলো তার বোকা দাদুকে। অন্দরে বৌদির কাছে বসে চুলের বিনুনি খুলছিল সুরভি। দীঘল গড়নের লাবণ্যবতী মেয়ে সে, বয়সের তুলনায় একটু বেশিই সুন্দরী। ওর রূপ যে আছে তার স্বীকার না করে উপায় নেই। গুণও কম নেই, তাই রূপের যত্নের দিকে লক্ষ্য কম। গুণটাকেই সে বাড়িয়ে চলেছে রূপের দিকে কোনো নজর না দিয়ে। বিয়ে তো পাশ করলি, এখন বিয়ে করবি নাকি এমএ পড়বি? বৌদি শুধল, ওসব আমি ভাবিনি বৌদি, তোমরা যা করবে তাই করব। তবে পড়ার ইচ্ছে আছে আমার এখনও। পড়বি? পড়তে মানা কে করছে? বিয়ের পরও তো পড়া যায়, অনেক মেয়েই তো পড়ে। বেশ, কিন্তু তখন আবার আরেকজনের মতামত নিতে হয়। এখনকার মতো নিজের মতটার মূল্য কমে যায় কি না তাই বলছিলাম। হ্যাঁ, কিন্তু অমত হবার কারণ তো দেখি নে। ভালো কথা বলে সুরভি গা ধুতে যাবে বলল, শোন, তোর দাদা যার সঙ্গে বিয়ে ঠিক করতে চান সে ছোকরা নাকি অতিশয় গোঁড়া এবং গোয়ার। মানে তোকে যতক্ষণ দেখিনি ততক্ষণই তার জারি জড়ি। একবার দেখলেই সব ঠিক হয়ে যাবে। তোর রূপের কাছে তাকে মাথা হেঁট করতেই হবে। সুরভি এ কথার আর কোনো জবাব দিল না। মৃদু হেসে চলে গেল বাথরুমে। এলো ওর দাদা, স্ত্রীকে বলল, আগামীকাল শনিবার খুকির জন্মদিন। ও মা, কেন? তার জন্মদিন আশ্বিন মাসে, পুজোর মহাষ্টমীর দিন। কাল তো শ্রাবণের কত যেন তারিখ। ওহ, তা হোক না, পুজোতে ছুটি পড়ে যায়, কাউকে ডাকা হয় না। কালই না হয় জন্মদিন হোক। না, কিসে কি হয় বলা যায় না, আগে ভাগে জন্মদিন সারতে নেই বলে বধূ মাথা নাড়া দিল। আচ্ছা, তাহলে কাল ওর হাতে খড়ি হোক। বাহ, দিন নাই ক্ষণ নাই, হাতে খড়ি হলেই হলো। তাছাড়া ওর বয়স মাত্র 3 পার হয়েছে, 5 বছরে তো হাতে খড়ি হয়। ওহ, এত শাস্ত্র কোথা থেকে শিখেছিলে বলো তো? মহা মুশকিল তোমাকে নিয়ে। তোমার মতলবটা কি খুলে বলো শুনি। মতলব, আমার অফিসের বন্ধু আর সহকর্মীদের জলযোগ করাতে চাই শনিবারে। ও এই, তার জন্য কোনো কিছু উপলক্ষর কি দরকার? এমনি করলেই চলবে? না, সেটা ভালো হয় না। নিমন্ত্রণের সুবিধার জন্য একটা উপলক্ষ দরকার। বেশ, আমি ঠিক করে দিচ্ছি কি করলে তোমার ইচ্ছে পূরণ হয় বলে বধূ কিছুক্ষণ ভেবে বলল, কাল তোমার জন্মদিন হোক না। না, ওটা হতে পারবে না, বরং তোমারটা হতে পারে। না, নিশ্চয়ই না, সজোরে প্রতিবাদ করে উঠল বউ। তাহলে করা যাবে কি? সত্যনারায়ণ পূজা? মন্দ কি, হোক না, ওতে আমার খুব মত আছে। তার জন্য আবার দিনক্ষণ লাগবে না তো? লাগে, তবে কাল তো শনি পুজো হতে পারে, শনিবারও আছে, এটাই হোক। বাহ, ঠিক কথা, শনি পূজাই হোক তাহলে বলে স্বামী সানন্দে আদর করতে গিয়ে দেখতে পেল বোন বাথরুম থেকে বেরোচ্ছে। তাই তাড়াতাড়ি সরে এসে বলল, পুরুত আমি ঠিক করে দিচ্ছি, আর যা দরকার তা তুমি সব ঠিক করো। আচ্ছা। আত্মভোলা স্বামী চলে যাওয়ার পর বেশ খানিক হাসলো বউটি আপন মনে। সুরভি শুকনো শাড়ি পরে এসে দাঁড়ালো। কাল শনিদেবের পুজো হবে, বুঝলি? কেন হঠাৎ শনিদেব কেন? তোর উপর সুদৃষ্টি দেবার জন্য। সুদৃষ্টি মানে শুভ দৃষ্টি, বুঝলি তো এবার? শনির শুভ দৃষ্টি আবার শুভ দৃষ্টি হয় না কি কোনোদিন? ও তো সব সময় অশুভ। মোটেই না, শনির দৃষ্টিতে রাজ্য আর রাজকন্যা, আহা, রাজপুত্র লাভ হয়। তোর জন্যেই এটা করা হচ্ছে। দরকার নেই আমার বলি সুরভি মুখ গম্ভীর করে বারান্দার দিকে চলে গেল। দেখতে পেল খুকিকে নিয়ে বাবা নানান কথা বলছেন। কথা বেশি অবশ্য খুকি বলছে, কত কি বলছে, কার সাধ্য বোঝে। কিন্তু বাবা কত না ধৈর্য ধরে শুনেছেন সেই সব কথা।
খুকির সব কথাই যেন উনি বুঝছেন, উত্তর দিচ্ছেন। মেয়েটা অতিশয় মায়াবী, এর মধ্যেই বাবাকে বশ করে ফেলেছে। কিন্তু ওকে কোলে নিতে ইচ্ছে করছিল সুরভির। আলতো পায়ে সে বাগানে নেমে গেল। একটা মাধবী কুঞ্জ, তার ভেতর বেঞ্চিতে বসে বাবা আর খুকি। তার হাতে গোটা 5-7 ফুল, সবগুলোই চটকে দিয়েছে, একটাও আস্ত নেই। দাদুর গলায় সেগুলো ধরে বলছে, মালা দাদু, মালা নাও, মালা। হাত থেকে ছেড়ে দিতেই ফুলগুলো পড়ে গেল। সুরভি ওকে টেনে নিয়ে বলল, আয়, আমি তোর ফুলগুলো দিয়ে বিনি সুতোর মালা গেঁথে দিয়ে আয়। বিনি সুতো? বাহ, কি মজা, চল। সুরভি তাকে নিয়ে বাগানের একধারে সন্ধ্যামণি ফুলের কাছে এলো। এই ফুল নিয়ে বিনি সুতোর মালা গাঁথা যায়, কিন্তু ফুল তো তুলতে হবে। খুকিকে ঘাসের উপর নামিয়ে সুরভি ফুল তুলছে। খুকি ওর তোলা ফুলগুলো চটকাচ্ছে। সুরভি বলল, চটকে খেয়েই নিবি তো মালা হবে কি করে? খাবো না, খাবো। এক গোছা ফুল নিয়ে মুখে পুরে দিল খুকি। সুরভি তাড়াতাড়ি সেগুলো ওর মুখ থেকে বের করে নিল। ও মা, ছি, খেতে নেই, কে জানে বিষ নাকি। অতঃপর মালা না গেঁথে খুকিকে নিয়ে বাড়ির ভেতরে চলে এলো সুরভি। এসেই দেখলো বৌদি একটা পাঁজি দেখে ফর্দ তৈরি করছে। কিসের ফর্দ বুঝতে কষ্ট হলো না, শনিদেবের পুজোর ব্যাপার। কিন্তু এর মধ্যে নিশ্চয়ই একটা উদ্দেশ্য রয়েছে। উদ্দেশ্যটা যে কি তাও আন্দাজ করলো সুরভি। দাদার জানা কোনো ছেলে নিশ্চয়ই আমন্ত্রিত হয়ে আসবে কাল, যার সঙ্গে সুরভির দৃষ্টি বিনিময় হওয়া দরকার। তার জন্যেই এই শনি পুজোর উপলক্ষ। কিন্তু কে আসবে, কেমন সে, কি করে, এমন করে কেন তার সঙ্গে দেখা করার বন্দোবস্ত, এইসব নানা চিন্তায় সুরভির মস্তিষ্ক আলোড়িত হতে লাগলো। কিন্তু বয়ঃপ্রাপ্তা শিক্ষিতা তরুণী ব্যাপারটা কোথায় গড়ায় দেখবার জন্য উদ্গ্রীব হলেও কোনো রকম চাঞ্চল্য সে দেখালো না। পরদিন শনিবার। দাদা যথাকালে অফিস গেছেন। বৌদি বিস্তর জিনিসপত্র আনিয়েছেন রান্নার জন্য। একজন রাঁধুনি আছেন, আরও একজনকে আনা হয়েছে। নানা বস্তু নাকি তৈরি হবে। শনিদেবের পুজোর জন্য এত বাহুল্য আয়োজন হয় তা তো জানা নেই সুরভির। এমন কে আসবে যার জন্য এত এলাহি বাদশাহী ব্যবস্থা? রান্না চলছে, বাবাও তদ্বির করছেন, আর বৌদির তো তিলার্ধ সময় নেই। সুতরাং খুকিকে নিয়ে সময় কাটাচ্ছে সুরভি। খুকিটা খুবই ইন্টারেস্টিং, ওকে নিয়ে স্বচ্ছন্দে ঘন্টার পর ঘন্টা কাটানো যায়। বেশ লাগছে সুরভির। ওঠ, তোকে আজ সাজাতে হবে। বৌদি এসে হুকুম করলো। সাজতে হবে? হ্যাঁ, যা বাথরুমে সেরে আয়। শনি পুজো তো সন্ধ্যার পর, তাতে কি, ওরা সব 1 ঘন্টা আগেই আসবেন। তার আগে সেজেগুজে তৈরি থাকা দরকার। কারা সব আসবেন বৌদি? দাদার অফিসের বন্ধুরা নাকি অন্য কেউ? অন্য কেউ, আরেকজন, যেজন তোর মনের মতন, যার জন্য মালা গাঁথা। থাক, আর হেঁয়ালি করতে হবে না। সুরভি খুকিকে নিয়ে যাচ্ছে। বৌদি বলল, ওকে দিয়ে যা আমার কাছে। না, ওকেও গা ধুইয়ে আনি। সুরভি চলে গেল। বধূ অমিতা দেখলো ওর যাওয়া। বড়ই সুন্দর এই ননদটি তার। নিজের ভাই থাকলে ও তাকে ভাই বউ করত। অমিতা একক সন্তান, ভাই বোন কেউ নেই ওর। আদরিনী কন্যা সে তার বাপ মার। ভালো ঘরে বরের পড়েছে, সুখেই আছে, সন্তানও লাভ করেছে। কিন্তু স্বামীর মনে একটা অশান্তি আছে। সুরভির একটা ভালো বর দরকার। বোনকে অতিরিক্ত স্নেহ করে সে, ওকে ভালো করে দেবার জন্য তার অন্ত নেই। কিন্তু আজ যাকে নিমন্ত্রণ করে আনা হচ্ছে সে কি ভালো বর? ওরই অফিসে চাকরি করে, ওরই আন্ডারে। অফিসার তো নয়ই, এমন কিছু বিদ্যেও নেই তার, বিলাপ ফেরতও নয়। তবু কেন এত চেষ্টা করা হচ্ছে বুঝতে পারলো না অমিতা। যাই হোক, তাদের কাজ তারাই করছেন। যদি সত্যিই সে ভালো বর হয়, হোক, সুরভি সুখী হোক। অমিতা নিজের কাজে চলে গেল। অতিথিরা সব এসে গেছেন। হল ঘরে জমা হলেন তারা। অভ্যর্থনা করছেন উমানাথবাবু এবং তার নাতনি। সকলেই বেশ খুশি ওকে দেখে। বড় সুন্দর খুকিটি, একটি অতি চমৎকার পুতুল যেন। সকলে আদর করলেন ওকে। হল ঘরে বসেছেন সকলেই। কিন্তু শনিদেবের পুজো হচ্ছে উঠোনে। উঠোনে মানে পল্লীর অঙ্গন নয়, একটুখানি খোলা জায়গা রান্নাঘরের পাশে। তুলসী মঞ্চ বা অনুরূপ কোনো চিহ্ন নাই। বাগান থেকে গোটা 4-5 ফুল গাছ সমেত টব এনে জায়গাটা মনোরম করে সাজিয়ে দেওয়া হয়েছে। সেখানেই নামাবলী গায়ে পুরোহিত পুজোতে বসেছেন। অমিতা তদ্বির করছে আর বারবার দেখছে সুরভি এখনো বেরোলো না কেন। ওদিকে উমানাথবাবু পদস্থ অফিসারদের নিয়ে সসব ব্যস্ত। এখানেই সুরভি আছে নাকি? দেখতে গিয়ে অমিতা দেখলো ধুতি পাঞ্জাবি পরা একটি সুন্দর যুবককে। তার সঙ্গেই কথা বলছেন ওর স্বামী। স্বামী এগিয়ে এসে বললে, এই যে অমিতা, এই আমাদের ল্যাবরেটরি ইনচার্জ চিন্ময়, মানে চিনু। ইনি হচ্ছেন বৌদি বলেই
চিন্ময় নমস্কার করতে গিয়ে প্রণামই করে ফেলল। অমিতা মৃদু হেসে বলল, থাক থাক, অত বাড়াবাড়ি কেন, আর আসুন শনি পুজো দেখবেন। আর সব? চিন্ময় প্রশ্ন করল। জায়গা কম ওখানে, আর যারা আসবেন আসবেন, চলুন দেখি গে। চিন্ময় এগিয়ে এলো। অন্যান্য অতিথিরা তখন উমানাথ বাবুর সঙ্গে নানা প্রসঙ্গ নিয়ে কথা বলছেন এবং সঙ্গে খুকিকেও আদর করছেন। অমিতা অভিবাদন জানিয়ে বলল, ভেতরের জায়গা বড় সংকীর্ণ, তবুও যদি পুজোকেও আপনারা দেখতে চান তো আসুন। আচ্ছা আচ্ছা, সকলেই যাব আমরা, কিন্তু কেউ উঠল না, কারণ ওদিকে একজন ভাঁড় এমন চমৎকার রসালাপ সংযুক্ত অভিনয় আরম্ভ করেছে যে সেটা ছেড়ে পুজো দেখতে যাওয়ার উৎসাহ বড় একটা কারণেই। চিন্ময় কিন্তু অমিতার আহ্বান উপেক্ষা করতে পারল না, সে গেল ভেতরে। সুরভি এর মধ্যে এসে দাঁড়িয়েছে পুজোর ওখানে। অমিতার সঙ্গে চিন্ময় ঢুকেই দেখল একটি তরুণী, মাথা খোলা, এলো চুল, পরনে একটা নীল রং শাড়ি, বাঁ হাতে ধূপদানি, ডান হাতেও কি যেন রয়েছে। ছুরি নয় তো? হ্যাঁ ছুরি তো, খাঁটি লোহার ছুরি। কি হবে ওটা দিয়ে? ওই সুন্দর তোমার হাতে ছুরি কেন? কিন্তু বেশি সময় ভাববার অবসর পেল না চিন্ময়। অমিতা পরিচয় করিয়ে দিল, আমার ননদ কুমারী সুরভি চ্যাটার্জি, আর ইনি শ্রীমান চিন্ময় চিন্ময় নমস্কার করলো, কিন্তু সুরভির হাত জোড়া। আগুন ভর্তি ধূপধানি না হয়ে অন্য কিছু হলে সেটা সমেত প্রতি নমস্কার করতে পারত, কিন্তু আগুন সমেত ধূপদানি নিয়ে কপালে হাত তুলতে তার মন উঠল না। মুখে হাসি দিয়েই নমস্কারের কাজ সেরে সুরভি ধূপদানিটা নামালো, ছুরিটাও রাখলো নামিয়ে। তারপর অতি মৃদু মিষ্টি হাসির সঙ্গে কপালে হাত ঠেকিয়ে বলল, নমস্কার, অনেক দেরি হয়ে গেল কিন্তু নমস্কার জানাতে। তা হোক, কিন্তু ধূপদানির অর্থ বুঝি? ও ছুরিটা কেন হাতে ছিল? দরকার হয়। অমিতা এর মধ্যে ওখান থেকে সরে গেছে, আর এদিকে পুরোহিত পুজোয় ব্যস্ত। কি দরকার? বাঁধন কাটতে নিশ্চয়। হ্যাঁ, নারীচ্ছেদ করা হয়। এ কথা বলেই কিন্তু সুরভি পুরোহিতকে বলল, আর কি চাই ঠাকুরমশাই? না মা, আর কিছু না, একখানা নতুন গামছা দরকার। আর সব ঠিক আছে, আনছি। বলে চলে যেতে যেতে সুরভি বলল চিন্ময়কে, বসুন, এখানে চেয়ারে বসতে মানা, কম্বল পাতা আছে, ওতেই বসে পড়ুন। বসল চিন্ময়। স্থানের সংকীর্ণতা দেখে অপর অতিথিরা কেউ আর এলেন না ওখানে। চিন্ময় কিন্তু রয়ে গেল, এবং একটু পরে অমিতা ফিরলে তার সঙ্গে আলাপ জুড়ল। শনি পুজো কেন করাচ্ছেন বৌদি? হঠাৎ এমন কি জরুরি ব্যাপার ঘটলো? হঠাৎ নয়, মাঝে মধ্যে পুজো পার্বণ না করলে ভুলেই যাই যে আমরা হিন্দু। ও হ্যাঁ, এ কথা অবশ্য কিছুটা সত্যি। ঠিক কোন ধর্মের লোক আমরা সবসময় মনে রাখি না, কিন্তু পৃথিবীর কোনো জাতি বোধ হয় এরকম ভুল করে না। একটা ধর্ম আছে, এবং সে ধর্ম তার জীবনের সর্বত্র না হোক দৈনন্দিন কোনো না কোনো কাজের মধ্যে জড়িয়ে আছে, বলল অমিতা। কথাগুলো খাঁটি এবং অমিতার মিষ্ট কণ্ঠস্বরে মিলে সেগুলো বেশ উপাদেয় লাগলো চিন্ময়ের কানে। সুরভি ফিরে এসে শুনেছে কথাগুলো। ওর সুন্দর মুখে যে হাসিটা, তার সঠিক অর্থ ধরতে পারছে না চিন্ময়। তাই সে বলল, আপনি বুঝি একথা মানেন না? মানি, তবে কি জানেন, ধর্মকে অনুষ্ঠানের মধ্যে এনে ফেলে আমরা এত বাড়াবাড়ি করে ফেলেছি যে বর্তমান আর্থিক সংকট আর আনন্দ লাভে নিত্য নতুন আয়োজনের ভিড়ে ওকে প্রতিপালন করা প্রায় অসম্ভব হয়ে পড়েছে। অন্যান্য জাতির ধর্ম এবং উৎসব এত বিপুল ব্যয়বহুল নয়, তাছাড়া সেগুলোও হয় সঙ্ঘবদ্ধভাবে। সঙ্ঘ আমাদেরও আছে, তবে আমরা তার অপব্যাখ্যা করি, জনচক্ষে পূজা পার্বণ ধনের মাপকাঠির হিসেবে ব্যবহার করি। তাই সঙ্ঘবদ্ধ যে কোনো উৎসবকে আমরা ভালো চোখে দেখতে পারি না। চিন্ময় মৃদু প্রতিবাদ করল, না, ছিল হয়তো কোনো কালে, আজ নেই। হিন্দুর ধর্ম ব্যক্তিগত হতে হতে ধর্মহীন অনুষ্ঠান পরে সার্বজনীন পুজোয় মাইক মণ্ডপে নেমে এসেছে, কারণ এত বিচিত্র আয়োজন আর অর্থ ব্যয় একার পক্ষে সম্ভব নয় আজ। ওর কথা বলার ভঙ্গির সঙ্গে প্রকাশের ভাষার অসাধারণত্ব চিন্ময়কে এক মিনিটেই বুঝিয়ে দিল, এতকাল যাদের সে দেখেছে, যাদের সম্বন্ধে বিরূপ ধারণা বদ্ধমিল করে রেখেছে, এ মেয়ে তাদের দলের নয়, এ আলাদা মানের, আলাদা জাতির। এই চিন্তা শক্তি ভিন্ন শুধু নয়, যুক্তিসহ এবং বিচারশীল। তাই কিছুক্ষণ চুপ করে রইল চিন্ময়। অমিতা জানে ননদের কথা বলার ভঙ্গি, ভাষার তীক্ষ্ণতা এবং চিন্তার গভীরতা, তাই সাগ্রহে লক্ষ্য করছে চিন্ময়ের ওপর ওর প্রতিক্রিয়াটা কি হয়। কিন্তু কিছুই বুঝতে পারল না অমিতা, তাই বলল, সব ব্যাপারেই তো আর্থিক দৈন্য আর আনন্দ লাভের জন্য অর্থ ব্যয়। পুজো অর্চনার বেলাতেই সেটাকে এত বড় করে দেখতে হবে কেন? কারণ আহার নিদ্রার সঙ্গে অন্য আনন্দ লাভের কিছু অংশ গ্রহণ না করলে যুগের হাওয়ায় বেঁচে থাকা যায় না।
ঈশ্বর উপাসনার মধ্যে পড়ে না। ওটা অপার্থিব ব্যাপার হলে মন্দ নয়, না হলেও ক্ষতি কিছু নেই, তবে এটাকে সবাই অপছন্দও করে না। সুরভি বলল কথাগুলো। চিন্ময় ভাবছিল সুরভি চমৎকার কথা বলে। চিন্ময় তো কিছু বলতে পারছে না আজ। সে কি এই তরুণীর কাছে এমন করে হার স্বীকার করবে? কিন্তু এক্ষেত্রে হার মানা ছাড়া আর অন্য কোনো গতি নেই, কারণ এমন একটা উদ্ভট পরিস্থিতিতে পড়তে হবে এ কথা কোনোদিন ভাবেনি চিন্ময়। কথাটা মোড় ঘোরাবার জন্য বলল সে, ঈশ্বর উপাসনা না করলেও ক্ষতি কিছু নেই, এই অভিমত কি আপনার? না, বর্তমান যুগের ওটাই প্রচলিত ধারণা। আমার নিজস্ব মত, ঈশ্বর উপাসনা জীবের একমাত্র ধর্ম, স্বধর্ম, সত্যিকার স্বরূপ তার। কেন এমন কথা বলছেন? ঈশ্বর আছে কি নাই তাই তো আমাদের জানা নেই। না থাক, আপনি তো আছেন, আপনার নিজস্ব প্রয়োজনেই তো তার খোঁজ করা আবশ্যক, কারণ মনকে মহৎ করবার জন্য অত বড় টনিক আর নেই কিছু। মনের পূর্ণ স্বাস্থ্য ওতেই লাভ হয়, অবশ্য যদি আপনি মনকে মানবিক চৈতন্যে উন্নত করতে চান। যদি না চাই, মানুষ হয়ে কথা বলার মতো দুর্ভাগ্য আর নেই কিছু। বর্তমান যুগ মানব চেতনার যুগ বলে গর্ব করা হচ্ছে, কিন্তু মানুষ আজ বিশ্ব ধ্বংসের জন্য যে মরণাস্ত্র গড়ছে, যে আত্মঘাতী নীতির অনুকরণ করছে, তাতে আপনার কথাটির সমর্থন মেলে। যদি না চাই নিজেকে মানবিক চৈতন্যে উন্নীত করতে, এই কথাটার মধ্যে মানবত্বের যে দীনতা, যে মালিন্য, তাকে অহংকারের ফেনা দিয়ে ঢাকতে যাওয়া দুর্বুদ্ধিতা ছাড়া আর কিছু নয়। এটাই আমার ধারণা। পুরোহিত ঠাকুর পূজা শেষ করেছেন, পাঁচালি পড়বেন। শুনতে হয় পাঁচালি পাঠ। তিনি অবহিত করে নিলেন ওদের। অমিতা বসেই আছে। সুরভি ডাক দিল দাদা আর বাবাকে। অন্যান্য অতিথিরাও একটু এগিয়ে একবার দেখলেন এবং এক লাইন শুনলেন, তারপর আবার বসলেন গিয়ে হল ঘরে। অবশ্য দু একজন থেকেও গেলেন এখানে। চিন্ময় কিন্তু ভাবছে যদি না চাই কথাটা বলে সে অপরাধ করে ফেলেছে। কে জানে কি মনে করছে তাকে এই তরুণী, নাস্তিক ভেবেছে নাকি? তাহলে তো খুবই খারাপ কথা। চিন্ময় তো নাস্তিক নয়, মোটেই নয় সে নাস্তিক। ঠাকুর দেখলে সে লুকিয়ে মনে মনে প্রণাম করে, সাধু দেখলেও অবজ্ঞা করে না। কালী ঠাকুরকে সে তো ভয়ই করে বিশেষ রকম। ঝোঁকের মাথায় চিনু কথাটা বলে ফেলেছে হয়তো নিজেকে বৈজ্ঞানিক বৃত্তিটা সমর্থন করবার জন্যই। চেয়ে দেখলো সুরভি বসে আছে হাত জোড়ো করে। পাঁচালির কথাগুলো যেন গিলছে সে। শনি ঠাকুরের কথায় এত কি আছে? কিন্তু পাঁচালির তখন অনেকখানি পড়া শেষ হয়ে গেছে। মন দিয়েও আর খুব বেশি বুঝতে পারলো না চিন্ময়। পাঁচালি শেষ হলো, সবাই এসে প্রণাম করলো। এবার প্রসাদ দেবার পালা। যৎ সামান্য করে প্রসাদ সকলেই খেয়ে আবার হল ঘরে গেলেন। এই সময়টায় অমিতা আর সুরভি অতিশয় ব্যস্ত রয়েছে, কিন্তু চিন্ময়ের মনে যেন একটা জ্বালা। কি করে সুরভিকে বোঝাবে যে ও কথাটা তর্কের জন্যই সে বলেছে, ওটা ওর নিজের কথা নয়। না, অবসর হলো না, কারণ পুজোর পরে সকলকে চা জলযোগে আপ্যায়িত করবার ব্যবস্থা আছে। সুরভি এর মধ্যে একটা গান গাইল, অতি চমৎকার গান। গান চিন্ময় অনেক শুনেছে, শুনতে ভালোবাসে, কিন্তু আজ যা শুনলো ওর কাছে তার জুড়ি নেই। এ মেয়েকে যে বিয়ে করবে সে ভাগ্যবান। এতদিন পরে কোনো মেয়ের সম্বন্ধে এই সত্য অনুভব করলো। চিন্ময় মনে মনে বলল, মেয়ে যাত্রা সত্যিই খারাপ নয়, কেউ কেউ ভালোও বলছে, কিন্তু ওকে বিয়ে করবার মতো কোনো সম্বল নেই চিন্ময়। অফিসার নিরঞ্জন বাবুর বোন সে, বাবাও শুনেছি মস্ত ধনী, এবং নিজে তো অনবদ্য। ওকে পাবার কোনো আশাই নেই, ও তো আকাশ কুসুম। অতএব চিন্ময় যা বলেছে সেটা প্রত্যাহার করার জন্য আর চেষ্টা করবে কেন অনর্থক দুর্বলতা দেখাবে ওর কাছে? ও যদি চিন্ময়কে নাস্তিক বা অমানুষ ভেবে থাকে তো ভাবুক, ও যা খুশি, ক্ষতি কিছু নেই। ওর মনঃসন্তুষ্টির জন্য আর কিছু করা উচিত হবে না তার। চিন্ময় নিজেকে দৃঢ় করলো এবং ঠিক করলো যে কথা সে বলেছে তারই সমর্থনে নিজের আচার আচরণ, কথাবার্তা এবং জীবনযাপন নিয়ন্ত্রিত করবে। অকারণ কোনো তরুণীকে প্রসন্ন করবার জন্য কিছু কোনোদিন করেনি চিন্ময়, আজও করবে না, সে মেয়ে যতই বিদুষী হোক। চা জলযোগ শেষ হলে চিন্ময় বিদায় চাইল অমিতা আর সুরভির কাছে। অমিতা বলল, আলাপ যখন হলো আসবেন সময় পেলেই। হ্যাঁ, তবে সময় পাই কম। কাল আমরা তৈলঙ্গ স্বামী দেখতে যাব ভাবছি, যদি সময় করে আসেন তো ভালো হয়। আচ্ছা, চেষ্টা করব। চিন্ময় বিদায় নিল। নিরঞ্জনবাবু পরদিন সকালে ডেকে পাঠালো চিন্ময়কে। চিন্ময় এসে বলল, আজ বিকেলে তোমার বৌদি আর সুরভি সিনেমায় যেতে চায়, তুমি নাকি বলেছো সঙ্গে যাবে? আগে না স্যার, ওরা বলছিলেন আমি যদি সঙ্গে যাই তো ভালো হয়। বেশ তো, আজ রবিবার আছে, তুমি বিকেলবেলা এসো, ওদের নিয়ে যাবে। যে আজ্ঞে। আমি তাহলে 5টা নাগাদ আসবো এখানে, ওদের তৈরি থাকতে বলবেন।
সিনেমা দেখবার জন্য নিরঞ্জন স্বয়ং যেতে পারত, কিন্তু সে একটা বড় কাজের অছিলায় নিজে না গিয়ে চিন্ময়কে পাঠাতে চায়। কারণটা যে কোনো বুদ্ধিমান বুঝতে পারবেন। চিন্ময়ও বুঝলো কোনো উপায় নেই, তাকে যেতেই হবে। উপরওয়ালার মনস্তুষ্টির তথাপি ব্যাপারটা তার ভালো লাগলো না, কিন্তু বলা বা আপত্তি করা সম্ভব নয়। যথাসময়ে চিন্ময় এলো নিরঞ্জনের বাংলোতে। অমিতা আর সুরভি আগে থেকে তৈরি হয়েই ছিল, টিকিটও আগে থেকে করা ছিল। ওরা রওনা হয়ে গেল। উমানাথ বাবুরও যাবার ইচ্ছে ছিল, কিন্তু নিরঞ্জন নিষেধ করায় যাওয়া হলো না। ঊনবিংশ শতাব্দীর বিখ্যাত সাধক শিরোমণি তৈলঙ্গ স্বামীর জীবনী নিয়েই এই চিত্রটি তৈরি হয়েছে। বৃদ্ধ বৃদ্ধারিটা দেখবার বস্তু, কিন্তু বৌমা অমিতার এসব ধর্মমূলক ব্যাপারের দিকে ঝোঁক খুব বেশি। নইলে সে তৈলঙ্গ স্বামী দেখতে না গিয়ে হয়তো কোনো নাচ গানের ছবি দেখতে যেত। যাই হোক, নিরুপায় উমানাথবাবু বাড়িতেই রয়ে গেলেন বাধ্য হয়ে। নিরঞ্জন ফিরে এলে বললেন, ছেলেটি সত্যিই খুব ভালো, সুরভির সুযোগ্যই বটে, কিন্তু কতদূর কি গড়াবে কে জানে। কিছু ভাববেন না বাবা, আপনি যা কিছু শেখাবার আমি সব শিখিয়ে দিয়েছি। বেশ, তবে ও নাকি বিয়ে করতেই চায় না। ঠিক করবে, বিয়ে হয়ে গেলে ওকে একটা চান্স দিয়ে কোম্পানি থেকে বিলেত পাঠিয়ে দেব, অফিসার হয়ে আসবে। আগে বিয়েটাই হোক রে বাপু, বলে উমানাথবাবু গড়গড়া টানতে লাগলেন। নিরঞ্জনও আর বেশি কথা বলল না। চিন্ময়কে কিছু দিনেই চিনেছে নিরঞ্জন। ছেলেটি খুবই বুদ্ধিমান এবং যথেষ্ট আত্মমর্যাদাশীল। সুযোগ পেলে সে যে উন্নতি করতে পারবে এই বিষয়ে কোনো সন্দেহই নাই নিরঞ্জনের। কিন্তু বাঙালির ছেলের সুযোগ এ যুগে বড়ই কম। বাংলা তার অন্য হাজার লোকে কেড়ে খাচ্ছে, আর নিজে সে রয়েছে অন্নহীন। এই অবস্থা কতদিন চলবে কে জানে, কিন্তু আর বেশি দিন চললে বাঙালি যে ভারত তথা বিশ্ব থেকে লোপ পেয়ে যাবে সে বিষয়ে সন্দেহের অবকাশ মাত্র নেই। বাঙালিকে বাঁচাতে হলে অবিলম্বে তার আত্মসচেতন হওয়া দরকার, আত্মপ্রতিষ্ঠ হওয়া দরকার। কথাগুলো নিরঞ্জন অলসভাবেই ভেবে যাচ্ছিল। ওসব চিন্তা খবরের কাগজওয়ালাদের। নিরঞ্জন চাকুরিজীবী ব্যক্তি, অত বড় বড় চিন্তায় তার কি কাজ দেবে? তবুও বর্তমান যুগে শিক্ষিত মানুষ দেশের এবং দশের কথা কিছু না ভেবে পারে না। নিরঞ্জনেরও সেই অবস্থা। ভাবতে চাই না মনে করলেও ভাবনাটা যেন গায়ে পড়ে এসে। কিন্তু ওই সঙ্গে এলো বিয়ের ব্যাপারে বাঙালি মেয়েদের অসহায় অবস্থার চিন্তা। সুরভিকে খুবই যত্নে মানুষ করা হয়েছে, রূপে গুণে সে অতুলনীয় বললেই চলে। তবু তার বিয়ের জন্য কতখানি চিন্তা করতে হচ্ছে তার অভিভাবকদের। কথাটা ভাবতে গিয়ে বর্তমান সমাজ ব্যবস্থার উপর প্রায় ক্রোধান্বিত হয়ে উঠল নিরঞ্জন। বিয়ে যদি আগে না করে ফেলতো, আজ একটা কিছু আদর্শমূলক কাজ সে করতে পারত বিবাহ ব্যাপারে। কিন্তু কি সে করতে পারত? কিছুই না। বধির সমাজ তার কোনো কথাই শুনতো না, আজও শুনবে না। পণ প্রথা তুলে দেওয়ার জন্য নাকি একটা আইন হচ্ছে। ও আইন শুধু উকিলদের মাথাতেই থাকবে, কোনো কাজে লাগবে না জনসাধারণের। তবু আইন একটা হলো, কিন্তু এইসব সামাজিক শিক্ষা কি আইন করে তুলে দেওয়া সম্ভব? মানুষের নৈতিক মনস্তত্ত্বকে উন্নত করবার চেষ্টা কোথায়? কোথায় ধর্ম আর রাষ্ট্র একত্রীভূত? ঈশ্বর সাধনের ধর্ম না থাকলেও একটা মানবীয় ধর্ম সর্বত্র মানুষের মধ্যে থাকা উচিত। কোথায় সেই ধর্ম এদেশের মানুষের মধ্যে? মানব ধর্মই যে নেই এখানে। নিরঞ্জন বেশ কিছুক্ষণ চিন্তা করেও যখন কোনো সমাধানই খুঁজে পেল না, তখনই ভাবল অনর্থক সে এতক্ষণ এসব চিন্তায় সময় কাটাচ্ছে। ঘড়ির দিকে চেয়ে দেখল 8:30। এবার সুরভিরা আসবে না। সিনেমা শেষ হলেও আসতে আধ ঘন্টার সময় লাগবে তাদের। সিনেমা হাউসটা খুব কাছে নয়, বেশ কিছু দূরে। এই জন্য অমিতা ইচ্ছা সত্ত্বেও যেতে পারে না প্রতি সপ্তাহে, কারণ নিরঞ্জনের সময় কম এবং সিনেমা দেখার ঝোঁকও কম। কিন্তু সিনেমা আজকাল সকলেই কিছু কিছু দেখে, বিশেষত কম বয়সের লোকেরা। নিরঞ্জনও দেখত। ইদানিং কিছুদিন ওর ঝোঁকটা কমে এসেছে। এর মূলে আছে ওর বিলাতি ছায়াছবির প্রতি পক্ষপাতিত্ব। কি আছে এই বাংলা চিত্রগুলোতে? ন্যাকামি আর নাকি কান্না, অথবা সস্তা কয়েকটা আধ্যাত্মিক বুলি, তাও বহুবার বহুজনের মুখে শোনা। হালকা গান আর নোংরা হাসির সংলাপ। ওর আর কি দেখবে নিরঞ্জন? চরিত্র প্রধান কোনো চিত্রই ওর চোখে পড়েনি, তাই আজকাল যায় না ছবি দেখতে। অমিতা অনুযোগ করে, কিন্তু নিরঞ্জন নির্বিকার। আর চিন্ময়কে ওদের সঙ্গী করে দিয়ে নিরঞ্জন ভাবছে তার প্ল্যান মতো সব ঠিকঠাক চলে তো সুরভির সঙ্গে চিন্ময়ের বিয়ে হয়ে যাবে এবং ওদের সিনেমায় নিয়ে যাবার একটা লোক হবে। কিন্তু প্ল্যানটা ঠিকমতো ম্যাচিওর করলে তবে তো। সুরভি অবশ্য খুবই বুদ্ধিমতী মেয়ে এবং চিন্ময়কে মুগ্ধ করতে ওর খুব বেশি সময় লাগবে না। কিন্তু সুরভি নিজেও তো মুগ্ধ হয়ে যেতে পারে। তারপর বিবাহ ব্যাপারে যদি কোনো অঘটন কিছু ঘটে যায় তো মহা মুশকিলে পড়তে হবে। চিন্তিত হলো নিরঞ্জন, কিন্তু তৎক্ষণাৎ ভাবল অঘটন কিছু ঘটবে না। অনেক আটঘাট বেঁধেই সে কাজে নেমেছে, কিন্তু এরা ফিরছে না কেন?
ঘড়ির দিকে চেয়ে প্রশ্নটা এলো নিরঞ্জনের মনে। 9টা বেজে গেছে, হয়তো কোনো রেস্টুরেন্টে ঢুকেছে। কিন্তু অমিতা তো রেস্টুরেন্টে খাবার পক্ষপাতী নয়। সুরভিরা হয়তো খেতে চেয়েছে, কিংবা চিন্ময়ী ঢুকিয়েছে ওদের অনুরোধ করে। অমিতা বড় লোকের মেয়ে, তার বাপের অবস্থা খুবই ভালো এবং বিস্তর আদর সম্মান পায় সে বাপের বাড়ি থেকে। বাবা ওর নানা কাজে জড়িত থাকেন, বেশিরভাগ বক্তৃতায়। ওর বাবারও নাম ডাক খুব। খদ্দর মার্কার স্বদেশী ওরা, অবশ্য বাকি আর সবই বিলেতি। টেবিলে খাওয়া এবং মুরগি মাটন থেকে বহু বিদেশি খাদ্য খাওয়া, সব কিছুতেই ওরা বিলেতি মার্কা। শুধু প্রত্যেকের বেরোবার ধুতি পাঞ্জাবি বা ভারতীয় প্যান্টলুন জ্যাকেট খদ্দরের। ওদের বাড়িতে স্বদেশী নেতাদের স্মৃতি পূজা হয় এবং ওর মার কয়েকটা লক্ষ্মী ষষ্ঠী পূজার অনুষ্ঠান হয়। অমিতা সেই সব থেকেই ভারতীয়তা শিখেছে এবং শাঁখ, ঘণ্টা, ধূপদানি জ্বালাতে পারে। আদতে ওরা খাঁটি বিলেতি মার্কা, দেশি। যেমন বর্তমান দিনের সব সিগারেটগুলো মেড ইন ইন্ডিয়া লেখা। সিগারেটটা ধরালো নিরঞ্জন। মেড ইন ইন্ডিয়া লেখা প্যাকেট দেখলো। বাহ, চমৎকার, সবই এখন মেড ইন ইন্ডিয়া। কিন্তু সেদিন ওর অফিসের বড়বাবু, যিনি আজ পল্লী থেকে এখানে এসে অফিস করেন, বলছিলেন রাত 4টার সময় উঠে গিন্নিকে রান্না করতে হয় স্যার। কী যে তার কষ্ট জানেন স্যার। লণ্ঠন আর নেই, তেলের কুপি জ্বালি আমরা। উপায় নেই স্যার, উপায় নেই। কেন কেন লণ্ঠন নাই কেন? নিরঞ্জন প্রশ্ন করেছিল। না স্যার, নেই। স্বাধীন দেশে বাস করি আমরা, কিন্তু এই 20 বছরের স্বাধীনতার পরেও জ্বালাবার মতো একটা স্বদেশি লণ্ঠন পেলাম না। কেউ 1.5 মাস, কেউ বা 2.5 মাস জ্বলে, তারপর ফেলে দিতে হয়। কি আর করব স্যার, ইন্ডাস্ট্রি নাকি খুবই উন্নত হচ্ছে। হয়তো হচ্ছে, কিন্তু ভালো লণ্ঠন পাওয়া যায় না বাজারে। তাতে বোঝা যায় ছেলেদের পড়া কেমন হচ্ছে। অর্থাৎ স্যার, জ্ঞানের প্রদীপেও ধোঁকাবাজি। বড়বাবু অবশ্য আর বেশি না বলে চলে গেছিলেন, কিন্তু নিরঞ্জন নিজেই জানে ব্যাপারটা। স্বদেশি কোনো বস্তুই ব্যবহারযোগ্য হয়েছে বলে মনে হয় না ওর, শুধু কাপড় আর কাঠকয়লা ছাড়া। কিন্তু কিছুই বলবার নেই। অমিতারা ফিরলে খেয়ে শোবে। রবিবারটা বৃথাই গেল বাড়িতে। ক্লাবেও গেল না আজ। অনর্থক কতগুলো বাজে চিন্তায় সময় কাটলো। কিন্তু অমিতারা এখনও ফিরছে না কেন? রাত যে প্রায় 9:30 ছাড়িয়ে গেল। আর একটা সিগারেট ধরাবার জন্য প্যাকেটটা বের করছে নিরঞ্জন। ওর বাবা উমানাথ বাবু এসে দাঁড়ালেন, বললেন, ওরা এখনো ফিরছে না কেন রে নিমো? কি জানি, হয়তো চাটা খাচ্ছে কোথাও। কিন্তু বৌমা তো বাড়ির বাইরে কিছু খায় না। ওরা খাবে, সুরভি বা চিন্ময় তো সব খায়। এখনই ওরা এসে পড়বে বাবা। সিনেমা কটায় শেষ হয়? 8:30টায়। পথ তো অনেকটা। তা অত দূরে গেল কেন? কাছেই তো রয়েছে একটা হাউস, ওইটাতেই তৈলঙ্গ স্বামী হচ্ছে। ওরা কাছে সেই তৈলঙ্গ স্বামী দেখতে। উমানাথবাবু আর কিছু বললেন না, কিন্তু আরও 20-25 মিনিট কেটে গেল। অমিতারা ফিরল না। নিরঞ্জনও চিন্তিত হলো এতক্ষণে। খুঁজতে লোক পাঠাবে না কি? সিনেমা হাউস থেকে বেরিয়ে অমিতা আর সুরভি প্রস্তাব করলো, বাড়ি ফিরলে কবে আবার বেরোতে পারবো ঠিক নেই। আর্ট সেন্টারে চণ্ডালিকা অভিনয় হবে। 8:15টায় আরম্ভ করে। এখনও খুব বেশি দেরি হয়নি। চলুন না, দেখেই যাওয়া যাক। দাদা বকাবকি করবেন না তো? চিন্ময় ওজোর দিল। না না, তিনি ওসব কিছু বলবেন না, অমিতাই বলল তার উত্তরে। তাহলে চলুন। চিন্ময় ওদের নিয়ে থিয়েটার দেখতে গেল আকস্মিকভাবে। সিনেমার অন্ধকার ঘরে সুরভির সঙ্গে চিন্ময় বিশেষ আলাপ জমাতে পারেনি, কারণ সিনেমার হলে বিরতি কম এবং কথাবার্তায় পাশে মানুষদের অসুবিধে ঘটে। প্রথম আলাপের পক্ষেও জায়গা খুব সুবিধার নয়, বিশেষ করে চিন্ময়ের মতো লাজুক এবং অনভ্যস্ত ছেলের পক্ষে। সুযোগটা আজ যখন জুটে গেছে, তখন ওটা ভালোভাবেই যাতে ব্যবহার হয়, তার জন্য অমিতা থিয়েটার যাবার প্রস্তাব করলো। সে জানে ব্যাপারটা বুঝলে স্বামী বা শ্বশুর কিছু বলবেন না। টিকিট করতে অসুবিধা হলো না, কারণ ওদের উঁচু ক্লাসের টিকিট, আর ভিড়ও এমন কিছু বেশি হয়নি। 3খানা প্রথম শ্রেণীর টিকিট নিয়ে ওরা গিয়ে বসলো গদি মোড়া চেয়ারে। এবার অমিতা সুরভিকে মাঝে দিয়ে নিজে এক পাশে বসলো। চিন্ময় বসলো সুরভির পাশেই। এই সুবিধাটা করে দিল ওদের অমিতা। কথা কী নিয়ে আরম্ভ করবে চিন্ময় ভেবে পাচ্ছিল না। কথার কী বা দরকার? থিয়েটার দেখা শেষ হলেই ওদের বাড়ি পৌঁছে দিয়ে নিজের বাড়ি চলে যাবে চিন্ময়। সুরভির দিকে বিশেষভাবেও তাকায়নি পর্যন্ত, কারণ ওর মনে নানা ভাবের আদান প্রদান চলছিল। সুরভি নিশ্চয়ই খুব ভালো মেয়ে, কিন্তু তাকে চিন্ময়ের হাতে দেবার ইচ্ছে ওর বাবা দাদা বৌদির আছে কি না কে জানে। তাছাড়া চিন্ময় নিজেকে অতখানি যোগ্যও মনে করে না, কারণ ওর দাদা বিলেত ফেরত। চিন্ময়ের কোনোদিন ফরেনে যাবার সম্ভাবনা নেই। এছাড়া সুরভি স্বয়ং তাকে পছন্দ করবে কি না কে জানে। এসব নানা কিছু ভেবে চিন্ময় শুধু কর্তব্যটাই করে যাচ্ছিল। কিন্তু সুরভি বলল, প্রথম দৃশ্যটাই দেখা হলো না। তা হোক, তাতে গল্প বুঝতে অসুবিধা হবে না। গল্প তো জানা, অভিনয়টাই দেখতে হবে। প্রথম দৃশ্যের উপর অভিনয়ের সাফল্য খুব বেশি নির্ভর করে, তাই নাকি? আমার ধারণা ছিল শেষ দৃশ্যের উপর।
চিন্ময় বলল। শেষ দৃশ্যে থাকে সাফল্যের সার্টিফিকেট, প্রথম দৃশ্যে পরীক্ষার আয়োজন, আর মাঝের দৃশ্যগুলো? চিন্ময় যেন অলসভাবেই প্রশ্নটা করল। ওগুলো নৈমিত্তিক, ওদের নিয়েই অভিনয়ের আঙ্গিকের রূপরস গড়ে ওঠে, কিন্তু তার প্রাণ আর অন্তর থাকে প্রথম আর শেষ দৃশ্যে। অভিনয় সম্বন্ধে আপনার মতামত লিখে প্রচার করা উচিত, মূল্যবান মনে হচ্ছে। ঠাট্টা করছেন? সুরভি তীক্ষ্ণ প্রশ্ন করল। আগে না, ঠাট্টা আমি এ যাবৎ কাউকে করিনি। আপনার অভিমত মূল্যবান মনে হচ্ছে, তাই বললাম। এ আবার কি একটা মূল্যবান অভিমত? এ তো প্রায় সবাই জানে। না, আমিই জানতাম না, চিন্ময় কুণ্ঠিতভাবে বলল। আপনারা বোধহয় থিয়েটারের সিনেমা কম দেখেন। হ্যাঁ, সময় কোথায়, আর সঙ্গীও নেই আমার কেউ। সঙ্গী এবার একটা করে নিন, বলল অমিতা। এতক্ষণ চিন্ময় ভেবেছিল অমিতা ওপাশে বসে আছে, ওদের কথায় কান দেয়নি, কিন্তু এখন বুঝতে পারল অমিতা ওদের প্রত্যেকটাই কথাই শুনেছে। ওকে উত্তর দিতে হবে। বলল, ঠিক সঙ্গী পাওয়া খুব ভাগ্যের কথা বৌদি, সবই তো আর দাদার মতো সৌভাগ্যবান নয়। আপনার দুর্ভাগ্য কেন বুঝলাম না তো ওই সঙ্গীর ব্যাপারে। ওটা যে কেমনভাবে কোথায় জোগাড় হবে কে জানে, হয়তো হবে না। হবেই না বলে হাসলো অমিতা। তারপর বলল, আমি জুটিয়ে দেবো একটা ভালো রকম, ভাববেন না। ভাবনার বিস্তর কারণ আছে, সব শুনলে আপনি আটকে উঠবেন। ও তাই নাকি? কিন্তু চিন্ময় কিছু জবাব দেবার আগেই পর্দা উঠল। পরের দৃশ্যে অভিনয় আরম্ভ হলো। বড় চমৎকার অভিনয়, মুগ্ধ হয়ে দেখতে লাগলো ওরা। আর কোনো কথাই জমল না। কিন্তু অভিনয় যতই ভালো হোক, সমস্ত সময়টা জুড়ে অমিতা আর সুরভির অন্তরে শুধু একটা কথাই জাগতে লাগলো। ভাববার বিস্তর কারণ আছে। কি সে কারণ? থিয়েটার ভাঙতে অনেক রাত হয়ে গেল। চিন্ময় ব্যস্তভাবে একখানা ট্যাক্সি ডেকে ওদের বাড়ি নিয়ে এলো। অন্য কথা হলো না। রাত বেশি হওয়ার জন্য সকলেরই একই ভাবনা। বাড়িতে খবর না দিয়ে এতখানি রাত করা তাদের অন্যায় হয়েছে, বাড়ির সবাই ভাবছে হয়তো। বাড়ি এসে অমিতা বলল চিন্ময়কে, এখানেই এক মুঠো খেয়ে গেলে হয় না? না বৌদি, মাফ করবেন, ওদিকে মা তেতে আগুন হয়ে উঠেছেন এতক্ষণে বোধ হয়। হ্যাঁ, তা তো উঠবেনই, জোর করে আটকাতে তো পারছি না। আচ্ছা, তাহলে আরেক দিন হবে। হ্যাঁ বলে চিন্ময় তাড়াতাড়ি বাড়ি ফিরল। ওর মা সত্যিই তেতে ছিলেন, কারণ চিন্ময়ের এরকম দেরি প্রায় হয় না, তাই মা অত্যন্ত চিন্তিত ছিলেন। ওকে দেখেই প্রথম প্রশ্ন করলেন, কোথায় গেছিলি রে? অফিসার নিরঞ্জনবাবু। কাল তো সেখানে গিয়ে নিমন্ত্রণ খেয়ে এলি, আজ আবার কি সেখানে? আজ ওরা সব সিনেমায় গিয়েছিলেন, আমায় ছাড়লেন না, সঙ্গে নিয়ে গেলেন। মা তখন আর কিছু বললেন না, কিন্তু চিন্ময় হাত মুখ ধুয়ে খেতে বসলে প্রশ্ন করলেন, তোমার ওই অফিসারের বাড়িতে কে আছেন? ওর স্ত্রী ছাড়া আর কেউ আছেন নাকি? ওর বাবা আছেন, একটি বোন, বিবাহিত? না। শুনে মা আর কিছু শুধালেন না, কিন্তু তিনি গম্ভীর হয়ে গেলেন। সেই রাত্রে চিন্ময়ের সঙ্গে মার আর কোনো কথা হলো না। পরদিন সকালে মা অতি শান্ত এবং মিষ্টি কণ্ঠে বিয়ের কথাটা আর একবার স্মরণ করিয়ে দিলেন। শুনেই গেল চিন্ময়, কোনো জবাব দিল না। মা ব্যাপারটা বুঝেও যেন বুঝতে চাইলেন না। বললেন, অমন সর্বগুণান্বিতা মেয়ে আর দেখিনি। তাছাড়া জ্যোতিষী মশাই বললেন তোর সঙ্গে রাজ্যটুক মিল, এ বিয়ে হলে তুই নিশ্চয়ই সুখী হবি। তোর মতটা আজই দিস, আমি ওদের চিঠি লিখব। মেয়ে তাদের বড় হয়েছে, অন্য কোনো পাত্র পেলেই মেয়েটি হাতছাড়া হয়ে যাবে। হলোই বা হাতছাড়া, দেখবে আবার একটা কোথাও কেউ এসে জুটবেই। না, জোটা অত সহজ নয়, সবসময় মনের মতো মেয়ে মেলেই না। আচ্ছা, আমার বেলা হয়ে যাচ্ছে, বেশ এখন যা, অফিস থেকে ফিরে কিন্তু জবাবটা দিস আমায়। চিন্ময় আর কোনো কথা বলল না, শটান অফিসে বেরিয়ে গেল। মনের ভেতর একটা চিন্তা চলেছে ওর, কিন্তু সেটা অপ্রকাশ রাখবার চেষ্টায় ও অশান্ত। অফিসার নিরঞ্জনের ঘরে ঢুকে খাতায় সইটা দিতেই নিরঞ্জন প্রশ্ন করল, কাল তৈলঙ্গ স্বামী কেমন দেখলে? মন্দ কি? আধ্যাত্মিক ব্যাপার আমি ভালো বুঝি নে স্যার, ওসব বৌদিরা বুঝবেন। তারা তো ভালোই বলছিলেন, ছবির প্রশংসাও করছিলেন খুব। চণ্ডালিকা কেমন লাগলো তোমার? ভালো, খুব ভালো। আপনি একদিন ওটা দেখবেন স্যার, বড় সুন্দর করেছে, প্রত্যেকটি অভিনয় নিখুঁত। আচ্ছা চিন্ময়, একটা কাজ করলে হয় না? আগে চিন্ময় কাজটা শুনবার জন্য অপেক্ষা করছে। আমাদের অফিস স্টাফ নিয়ে একটা কিছু অভিনয় করলে কেমন হয়? তা বলে আধ মিনিট থেকে চিন্ময় বলল, এ খুব সুন্দর প্রস্তাব স্যার, সত্যিই তো, একটু চেষ্টা করলে আমরা অনায়াসে এটা করতে পারি। তোমার অভিনয় করা অভ্যেস আছে? অভ্যেস ঠিক নেই স্যার, তবে করেছি। তাছাড়া আমাদের মধ্যে অনেকে আছেন, যেমন শশাঙ্কবাবু, অমিয়বাবু, রণজিৎবাবু, এরা তো অভিনয়ের পোকা, শুনলে ওরা লাফিয়ে উঠবেন। বেশ, ওদের বলো। হ্যাঁ, কিন্তু মেয়ে অভিনেত্রীর কি হবে স্যার? দুটি তো মাত্র লেডি টাইপিস্ট আমাদের, আর একজন ফোন অপারেটর, এতেই কি একখানা বই উঠবে? দরকার হলে আরও দুজন আনা যাবে, হয়তো স্টাফের অনেকের বউ বা বোন আসতে পারেন, যাদের অবশ্য অভিনয় কুশলতা আছে। হ্যাঁ স্যার, ঠিক কথা।
কি বই পড়তে চান সেটা সকলে মিলে ঠিক করা যাবে, তুমি কথাটা আগে জানাও সকলকে। জি আজ্ঞে বলে চিন্ময় মহা উৎসাহে বেরিয়ে গেল অফিসারের ঘর থেকে। আজ এই পর্যন্তই, পরের ভিডিওতে পরের অংশটি নিয়ে আসছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর সাথে থাকবেন।